ভারতীয় উপমহাদেশের দক্ষিণে অবস্থিত একটি মহৎ দ্বীপদেশ শ্রীলঙ্কা। এটি এমনই একটি জায়গা যা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য সুপরিচিত। শ্রীলঙ্কার সবচেয়ে চিত্তাকর্ষক স্থানগুলির মধ্যে একটি হল সিগিরিয়া, যে জায়গাটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। সিগিরিয়াতে একটি প্রাচীন শহরও রয়েছে, যা শ্রীলঙ্কার মাটালে জেলার ডাম্বুলা শহরের 650 ফুট উপরে একশিলা পাথরের উপর অবস্থিত। এই স্থানটি প্রতিদিন প্রায় 1000 পর্যটককে আকর্ষণ করে এবং 1982 সাল থেকে এটি ইউনেস্কোর হেরিটেজ সাইট। অনেকে বিশ্বাস করেন যে দৈত্যাকার এই শহরটি উঁচু পাহাড়ের উপর সমতল হওয়ার কারণে এটি অতিপ্রাকৃত শহর। কিভাবে এত সুনির্দিষ্ট কোণে পাহাড়টিকে কাটা হয়েছিল? আধুনিক প্রত্নতাত্ত্বিকদের মতে সিগিরিয়ার শীর্ষে নির্মিত এই দুর্গে প্রাচীনতম বসতি ছিল খ্রিস্টীয় 5ম শতাব্দীতে। জায়গাটির বেশিরভাগ অংশ জুড়ে প্রাসাদ, গ্রানাইট পাথরের কারুকার্য, জলের ট্যাঙ্ক এগুলি কেশব নামে এক রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল। তবে স্থানীয় কিছু মানুষ বিশ্বাস করে যে এই প্রাচীন স্থানটি 1000 বছর আগে রাবণ নামে এক প্রাচীন হিন্দু দেবতা নির্মাণ করেছিলেন, যিনি অসুরদের বংশভূত ছিলেন। তারা নাকি আকাশ থেকে নেমে এসেছিল এবং মানব সভ্যতায় কিছুদিন শাসন করে গিয়েছিল। কিন্তু এটা আসলেই কি সম্ভব? আজ আমরা সিগিরিয়াতে যা দেখছি তা কি সত্যি রাবণের তৈরি ধ্বংসপ্রাপ্ত পাহাড় দুর্গ? যদি রাম সেতুটি আসলেই সত্যি হয়, তাহলে এই দুর্গের প্রচলিত গল্পও কি সত্যি, নাকি 5000 বছর আগে রাজা কেশবের নির্মিত দুর্গকে পরে হিন্দু দেবতারা ব্যবহার করেছিলেন? আসুন আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি কারা তৈরি করেছিলেন এই পাহাড় শহর এবং কিভাবে এই কঠিন জায়গাতে এই দুর্গটি নির্মাণ করা হয়। তার আগে নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সিগিরিয়ার আশেপাশের অঞ্চলটির লক্ষণ দেখে মনে হয় প্রায় 5000 বছর আগে মেসোলিথিক যুগের মানুষেরা এখানে বসবাস করত। কমন এরা বা বর্তমান যুগের আগে গত কয়েক শতাব্দী ধরে বৌদ্ধ ভিক্ষুরা এই এলাকার বিভিন্ন পাথরের আশ্রয়কেন্দ্র এবং গুহা ব্যবহার করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। কিছু প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করে যে এই স্থানটির প্রথম ব্যবহার হয়েছিল 5ম শতাব্দীর শেষের দিকে রাজা কেশবের শাসনকালে। কেশব 473 থেকে 495 কমন এরা পর্যন্ত শ্রীলঙ্কার রাজা ছিলেন। তবে এর আগে তিনি তার ভাইয়ের কাছ থেকে সিংহাসন দখল করার জন্য তার পিতাকে হত্যা করেন। তার জীবনী থেকে জানা যায় তার পিতাকে হত্যা করার পর তিনি এই সিগিরিয়ার আশেপাশের এলাকায় চলে আসেন। সেখানে তিনি মেগালিথিক পাথরের উপর একটি দুর্গ নির্মাণ করেন এবং তিনি বিশ্বাস করতেন যে তার ভাইয়ের সেনাবাহিনীরা এই দুর্গে পৌঁছাতে পারবে না। তবে লড়াই শেষে কেশবের সেনাবাহিনীরা যুদ্ধে পরাজিত হয় এবং আক্রমণকারী সেনাবাহিনীদের হাতে বন্দী হওয়ার আগেই কেশব আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর তার ভাই মোগাল্লানা বৌদ্ধ ভিক্ষুকদের সিগিরিয়াতে জায়গা দেন, যেখানে 14 শতক পর্যন্ত একটি বৌদ্ধদের মঠ ছিল। এরপর সিগিরিয়ার এই নগরটি 15 শতকের মধ্যে একটি সময়ে পরিত্যক্ত বা জনবসতিহীন হয়ে পড়ে। এরপর পশ্চিমারা এই জায়গাটি প্রথম আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর একজন মেজর জোনাথন ফোবস ঘোড়ার পিঠে চড়ে এই স্থানে এসেছিলেন এবং তখন তিনি সিগিরিয়ার প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কারের জন্য এগিয়ে যান। এরপর বিভিন্ন পশ্চিমা প্রত্নতাত্ত্বিকরা পরবর্তী বছরগুলিতে এই অঞ্চলে ছোট খনন কার্য সম্পাদন করে এবং তারা যা পেয়েছিল তাতে তারা বিস্মিত হয়ে যায়। সিগিরিয়াতে তারা উন্নত প্রকৌশল ক্ষমতার কিছু লক্ষণ খুঁজে পায়। প্রাচীন শহরটিতে নগর পরিকল্পনার সেরা সংরক্ষিত উদাহরণগুলির মধ্যে একটি ছিল স্থানটির অবস্থানগত কৌশল এবং প্রযুক্তি, যা দেখে মনে হয়েছিল সময়ের চেয়ে এই প্রযুক্তি অনেক উন্নত। শহরের লেআউটটি ছিল প্রতিসম এবং অসমমিতিক, যা দেখে মনে হয় নির্মাতারা ইচ্ছাকৃতভাবেই এমন তৈরি করেছিল পরিবেশের উপর ভিত্তি করে। এই স্থানে বিভিন্ন কাঠামো খুঁজে পাওয়া যায় যার উদ্দেশ্য প্রত্নতাত্ত্বিকরা আজও জানতে পারেনি। সুতরাং সাধারণভাবেই এই দুর্গ, প্রাসাদ, বাড়ি এবং বাগান বিলাসবহুল ছিল। কিছু অংশ দেখে মনে হয় এগুলি মেসো আমেরিকা সময়কার, যার বৈশিষ্ট্য অনেকটা পিরামিডের মতো ছিল। শহরের পশ্চিম দিকে আরেকটি পার্ক রয়েছে, যেখানে আমরা আরেকটি উন্নত প্রাচীন প্রকৌশলের নিদর্শন খুঁজে পাই। উদ্যানটিতে একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম সহ বিভিন্ন জল ধরে রাখার কাঠামো রয়েছে, যা বাগানগুলিতে জল সরবরাহ করে। এই অনন্য নকশায় খাল, হ্রদ, বাঁধ এবং এমনকি জলের পাম্পও রয়েছে, যা প্রমাণ করে এগুলি গভীর পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। এই জলবাহী সিস্টেমগুলির মধ্যে কিছু এখনও এই অঞ্চলে জল সরবরাহ করে। এমনকি আজও একশিলা পাথরের উপরে পাওয়া অনেক স্থাপনা মাটির ইট দিয়ে তৈরি, যা প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করে, কারণ তারা ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না যে কিভাবে প্রাচীন নির্মাতারা পাথরের শীর্ষে আনুমানিক 3 মিলিয়ন ইট তুলেছিল।
কেননা মাটি থেকে শীর্ষে কোনো সিঁড়ির চিহ্ন ছিল না। বর্তমানে এই স্থানে উপস্থিত ধাতব সিঁড়িগুলি গত শতাব্দীতে নির্মিত হয়েছিল, যাতে পর্যটকরা স্থানটি পরিদর্শন করতে পারে। তবে এর আগে একটি সঠিক সিঁড়ি ছাড়া উপরে ওঠা এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ইট বা উপকরণ এই একশিলা পাথরের শীর্ষে তোলা একটি অসম্ভব কাজ ছিল। যদিও এই ইটগুলি দেখেই চিত্তাকর্ষক মনে হয়, তবে সেই জায়গায় সাদা মার্বেলের বিশাল ব্লকগুলি আরও চিত্তাকর্ষক, যা দিয়ে এই স্থানে পথ এবং প্রাসাদের ধাপগুলি তৈরি করা হয়েছিল। যেহেতু নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল এলাকার স্থানীয় ছিল না এবং প্রত্নতাত্ত্বিকরা এখনও নিশ্চিত নয় যে মার্বেলগুলি তারা কোথায় পেয়েছিল। প্রতিটি মার্বেল ব্লক অত্যন্ত ভারী এবং সেগুলির সংখ্যা কয়েক হাজার। তাহলে কিভাবে এই প্রাচীন নির্মাতারা কোনো সিঁড়ি ছাড়াই একশিলা পাথরের শীর্ষে ভারী মার্বেল ব্লক তুলেছিলেন? এর ফলে এই প্রাচীন শহরটি কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে অনেক প্রশ্ন ওঠে। যেখানে বর্তমান ধাতব সিঁড়ি বেয়ে এই পাথরের শীর্ষে যেতে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে, সেই জায়গায় আদিম মানুষেরা কোনো পরিষ্কার পথ ছাড়াই টন টন পাথর কিভাবে উপরে তুলেছিল। বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা অদ্ভুত হাতিয়ারের চিহ্ন এখানে খেয়াল করেছে, যা পাথরের গায়ে সরু চ্যানেল তৈরি করে। প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত করেছে যে এই চিহ্নগুলি প্রাচীনকালে খোদাই করা হয়েছিল, তবে মানুষের দাঁড়ানোর জন্য কোনো ঢাল না থাকার জায়গায় পাথরের পাশে কিভাবে এগুলি খোদাই করা হয়েছিল তার কোনো উত্তর এখনও পর্যন্ত নেই। এর চূড়ার কাছাকাছি একশিলা পাথরের গায়ে ড্রিল করা গভীর বৃত্তাকার গর্তও দেখা যায়, যা নিয়ে গভীর প্রশ্ন ওঠে এই গর্তগুলিকে আদিম সরঞ্জাম দিয়ে কিভাবে গর্ত করা হয়েছিল। তাছাড়া ছিদ্র করা গর্তের কাছাকাছি আমরা অদ্ভুত খাজের কিছু চিহ্ন খুঁজে পাই, যেগুলির উদ্দেশ্য বা কিভাবে তারা তৈরি করেছিল তা একটি সম্পূর্ণ রহস্য হয়ে গিয়েছে। এবং ঠিক এর পাশে আমরা আরেকটি ড্রিল করা গর্ত খুঁজে পাই, যা পাথরের খুব গভীরে চলে গিয়েছে। এই সমস্ত অদ্ভুত চিহ্নগুলি দেখে মনে হয় এগুলি কোনো ধরনের উন্নত মেশিন দিয়ে তৈরি করা হয়েছিল, যেখানে সেই সময় শিলা ড্রিল বা গলন অসম্ভব ছিল। এই চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলি যেমন ইট, মার্বেল ব্লক এবং এমনকি অস্বাভাবিক গর্ত ছাড়াও এই শহরে একটি বিশাল গ্রানাইট জলের ট্যাঙ্ক বা পুকুর দেখা যায়, যে পুকুরটি গ্রানাইট পাথর খনন করে তৈরি করা হয়েছিল। কিন্তু আপনি পুকুরের কাছাকাছি গেলেই বুঝতে পারবেন যে এটি আসলে অত্যন্ত শক্ত গ্রানাইট শিলাই খোদাই করে বানানো হয়েছিল। বিশাল ট্যাঙ্কটি 90 ফুট লম্বা, 68 ফুট চওড়া এবং প্রায় 7 ফুট গভীর। অর্থাৎ এই পুকুর কাঠামো তৈরি করতে 3500 টনেরও বেশি গ্রানাইট শিলা অপসারণ করতে হয়েছিল। এছাড়াও এই পুকুরের আশ্চর্যজনক ব্যাপার হলো এটি কখনোই শুকিয়ে যায় না, এমনকি শ্রীলঙ্কার অবিশ্বাস্যভাবে উষ্ণ মরশুমেও নয়। জল সবসময় পুকুরে থাকবেই, যা আমাদের আধুনিক প্রযুক্তির কাছেও এই প্রকৌশল বিস্ময়কর। পুকুরটিতে পার্কোলেশনের মাধ্যমে জল সংগ্রহ হয় বলে মনে করা হয়। এটি এমনই একটি প্রক্রিয়া যেখানে জল ধীরে ধীরে একটি ফিল্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও পুকুরটির নিচে একটি নিষ্কাশন ব্যবস্থাও রয়েছে, যার ফলে শ্রীলঙ্কায় অতিবৃষ্টি হলেও এই পুকুর কখনো উপচে পড়ে না। এই সমস্ত প্রকৌশল বিষয়গুলি সিগিরিয়ার এই শহর নির্মাণ সম্পর্কে অনেক উত্তরবিহীন প্রশ্নের জন্ম দেয়। গ্রানাইটের উপর বিভিন্ন অস্বাভাবিক চিহ্ন থেকে শুরু করে তাদের কাঠামো, সরঞ্জাম এবং প্রযুক্তি দেখে মনে হয় এগুলি অসম্ভবভাবে 5000 বছরেরও আগের তৈরি। আশেপাশের এলাকার স্থানীয়রা কেবল এটিই বিশ্বাস করে না, তবে কিছু কিংবদন্তি রয়েছে যে এটি কেবল একটি উন্নত সভ্যতার কাজ নয়, বরং কোনো স্বর্গ থেকে নেমে আসা কারো কাজ হতে পারে। আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি শহরটির শীর্ষে যাওয়ার জন্য কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, তাই অনেক গবেষক পরামর্শ করে যে কোনো সিঁড়ি না থাকায় এই শহরের প্রাচীন নির্মাতারা মাধ্যাকর্ষণ বিরোধী প্রযুক্তি বা উড়ন্ত যানের ব্যবহার করতে পারে। এই ধারণাগুলি আমরা করছি না, কারণ শ্রীলঙ্কার স্থানীয়দের কাছে এগুলি শোনা যায় সিগিরিয়া শহরটি দেবতাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল। তারা এই স্থানে নেমে এসেছিল। পৃথিবীতে এসে তারা সিগিরিয়াতে দেবতা কুবেরের বাসস্থানের এই স্থানটি তৈরি করে। কুবের হল হিন্দু ধর্মের সম্পদের দেবতা। অন্যান্য স্থানীয় কিংবদন্তি অনুসারে জানা যায় সিগিরিয়া শহরটি শ্রীলঙ্কার প্রাচীন দেবতা রাজা রাবণের প্রাসাদ। কিংবদন্তি আরও বলে যে এই বিশাল গ্রানাইট পুকুরটি ছিল রাবণের স্নানের জায়গা, সুতরাং তিনিই নাকি এই প্রাচীনতম শহর তৈরি করেছিলেন। শ্রীলঙ্কা এবং ভারত থেকে সংগৃহীত প্রাচীন গ্রন্থ অনুসারে রাবণ একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেননি, বরং তার পূর্বপুরুষরা একটি শক্তিশালী বংশের ছিল। তাদের গ্রন্থে আরও বলা হয়েছে যে রাবণ অসুর নামে পরিচিত একটি জাতির অন্তর্গত, যাদের ভারতীয় গ্রন্থে শক্তিশালী অতিমানবীয় দেবতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি 1000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। অনেকে বিশ্বাস করেন এই গল্পগুলি কেবল পৌরাণিক কাহিনী নয়, বরং পৃথিবীতে আসা অন্যান্য জগতের দর্শনার্থীদের প্রাচীন ঐতিহাসিক বিবরণ। তাহলে এটা কি সম্ভব যে অসুররাই সিগিরিয়ার মূল নির্মাতা, যে নির্মাতারা শহরটি নির্মাণ করতে উপাদান উপরে তুলতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিলেন? যুক্তিতর্কের বাইরে গিয়ে সিগিরিয়া শহরটির আসল পরিচয় দেওয়া সত্যিই মুশকিল, কিন্তু আপনি যদি সিগিরিয়ায় যান তাহলে লক্ষ্য করবেন গেটের সামনেই দুটি বিশাল খোদাই করা পা রয়েছে। স্থানীয়রা এগুলিকে সিংহের নখ বলে থাকে।
কিন্তু সিংহের 4টি বড় নখ এবং একটি ছোট থাকে। তবে সিগিরিয়াতে নখের সংখ্যা 3টি, যা অনেক লোককে বিশ্বাস করতে বাধ্য করে যে তারা প্রকৃতপক্ষে কিছু সরীসৃপ প্রাণীকে চিত্রিত করতে চেয়েছিল, কারণ বেশিরভাগ প্রাচীন সরীসৃপের 3টি বড় আঙুল ছিল এবং এটি আমরা সিগিরিয়ার প্রবেশদ্বারে লক্ষ্য করি। কিছু স্থানীয়রা এই পাগুলিকে রাবণের বলে উল্লেখ করে। আপনি সিগিরিয়ার এই শহর সম্পর্কে কি মনে করেন? এটি কি কোনোভাবেই আদিম মানুষের দ্বারা সাধারণ সরঞ্জাম দিয়ে নির্মিত কাজ হতে পারে, নাকি রহস্যময় কোনো কিছু? বা এটি কি রাবণ দ্বারা নির্মিত হতে পারে, যারা অসুরদের বংশ থেকে এসেছিল? এটা কি সত্যি যে সিগিরিয়ার স্থানটি সরীসৃপ দেবতাদের একটি উন্নত গোষ্ঠীর আবাসস্থল ছিল, যারা তাদের মানব প্রতিরূপের চেয়ে অনেক বেশি প্রযুক্তির অধিকারী ছিল? আর এই অসুররা কি আকাশ থেকে নেমে এসে মানুষের সাথে মিশেছে এবং আমাদের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে, ঠিক যেমন সব প্রাচীন গ্রন্থ থেকেই জানা যায়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।